আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেলের একটি বিশেষ অনুষ্ঠান। আমরা যে টক শোটি করে থাকি সেটির নাম টেবিল টক, এবং আজকে বাংলাদেশ একটি ঐতিহাসিক মুহূর্তে, ঐতিহাসিক মাসে আমরা দাঁড়িয়ে আছি। বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা আজকে পড়তে যাচ্ছি। তো সেই মাসে, সেই স্বাধীনতার মাসে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন, যারা মা বোন আছেন, যাদের সম্ভ্রম হানি হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং যারা জীবন্ত মুক্তিযোদ্ধা, যারা ইতিহাস বহন করে চলেছেন, যারা এই বাংলাদেশ এনে দিয়েছিলেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধাবোধ জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। ভাগ্যক্রমে আজকে আমরা একজন বিশেষ ব্যক্তিকে পেয়ে গেছি, যিনি 22 বছরের তরুণ একজন টকবগে যুবক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে গিয়েছেন, তারপর উত্তরবঙ্গের জনপ্রিয় একজন রাজনীতিক হিসেবে আজকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের স্টুডিওতে আছেন জনাব মোতাহার হোসেন এমপি। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আজকে আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তিতে এই মাসে আপনারা আমাকে ডেকেছেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দেই, এবং বাংলা চ্যানেল কর্তৃপক্ষ সবাইকে আমি ধন্যবাদ দেই। তবে একটি কথা আর কি, একটি কষ্ট, একটি দুঃখ, যে যাদেরকে নিয়ে আমরা যুদ্ধে গিয়েছিলাম তাদেরকে সঙ্গে নিয়ে আর ফিরে আসতে পারিনি। ইতিমধ্যেই 9 মাসে আমাদের 30 লক্ষ শহীদ হয়ে গেছে ভাই বোন, 3 লক্ষ মা বোনের সম্ভ্রম নষ্ট হয়েছে স্বাধীনতা যুদ্ধে। সেই সব শহীদদের যারা রক্ত দিয়ে গেল, দেশটা স্বাধীন করে দিয়ে গেল, বঙ্গবন্ধুর ডাকে আমরা যুদ্ধে গেলাম, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করলাম, তাদের স্মরণ করতেই হবে আমাদের। কেন বঙ্গবন্ধুর যুদ্ধে ডাক না দিলে আমরা যুদ্ধে যেতাম না, আর বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হইতো না, এটা খোলাখুলিভাবে বলা যায়। আবার আর একটা দিক আছে, ভারতীয় সেই মহিষী নারী ইন্দিরা গান্ধী, ওনার সহযোগিতা না পেলে এত তাড়াতাড়ি আমাদের স্বাধীনতা হতো না, এটা আমাদের স্বীকার করতেই হবে। কেন 1 কোটি লোক আমরা ভারতে গেছি, তাদেরকে আশ্রয় দিয়েছে, খাওয়া দিয়েছে, তাদের বাড়িতে পর্যন্ত পৌঁছায় দিছে যুদ্ধের পরে। আমরা যারা যুবকরা গেছি আমাদের ট্রেনিং দিছে, অস্ত্র দিছে, একবার ভারতীয় অস্ত্র দিছে, সেটাতে আমরা খুব একটা ভালো কাজ করতে পারিনি যুদ্ধে, এই জন্য পরে রাশিয়ান অস্ত্র এনে আমাদের দিয়ে যুদ্ধে ওয়েল ইকুইপ করছিল, এবং আমরা যুদ্ধে পারদর্শীভাবে যুদ্ধ করেছি। এবং এটি শুধু উনি করেন নাই, ওনাকে স্মরণ এই জন্যই করতে হয় যে বঙ্গবন্ধুকেও কিন্তু উনি বাঁচিয়ে দিয়েছিলেন। কেন হঠাৎ ভারত বলল যে বঙ্গবন্ধু আমাদের কাছে আছে, পাকিস্তানিদের তো মাথা গরম, পরের দিনে টেলিভিশনে তাকে চেয়ারে বসায় দেখায় দিল যে এই যে বঙ্গবন্ধু তোমার কাছে আছে না আমার কাছে আছে। এই তো পরের দিন থেকেই ভারতের প্রধানমন্ত্রী সারা বিশ্বে যে যেন আর বঙ্গবন্ধুকে মারতে না পারে, এইভাবেই কিন্তু বঙ্গবন্ধু সেদিন সেভ হয়ে গেছেন। রাজনৈতিক কৌশলগুলো নিয়ে শুনবো। তো আমি যে জিনিসটা দিয়ে শুরু করতে চাই আপনার সঙ্গে, একেবারে কোনো আনুষ্ঠানিক আলোচনা নয়, আমরা গল্প করতে চাই, আপনার গল্প শুনতে চাই, কারণ আমাদের পরের প্রজন্ম যারা আছে তারা আপনাদের এই গল্পগুলো শুনতে চায়, এবং গল্প না, এটা হচ্ছে আপনাদের জীবনের অভিজ্ঞতা। তো তার আগে আমি যেটি বলতে চাই যে আমাদের এই মাসে 4 জন বিদেশি রাষ্ট্রদূত, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তারা আসছেন বাংলাদেশে, এবং বাংলাদেশে ব্যাপক একটি আয়োজন হচ্ছে। আপনি সেই আয়োজনের সঙ্গে সরকার দলীয় একজন এমপি হিসেবে সরাসরি সম্পৃক্ত আছেন। তো এই আয়োজনগুলো যখন হচ্ছে তখন একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কি অনুভূতি হচ্ছে? না, আজকে যদি দেশ স্বাধীন না হতো তাহলে তো এই আয়োজনের ব্যবস্থা হতো না। এইটাই তো আমাদের প্রাউড যে আমরা যুদ্ধ করছি, দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন দেশের নাগরিক। এবং এখানে এমনই আসে নাই, আজকে বাংলাদেশ অনেকগুলো ইন্ডিকেটরে এগিয়ে গেছে। যে রাষ্ট্রপ্রধানরা আসতেছেন যে 4টি রাষ্ট্রের, তাদেরকে অনেক জায়গায় আমরা তাদের থেকে আমরা অর্থনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, আমাদের কার্যকলাপে হোক, আমাদের খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, বঙ্গবন্ধুর যেটা স্বপ্ন ছিল সেটা কিন্তু অনেকাংশে আমরা পূরণ করতে পারছি। এই জন্যেই
বিদেশিরা আমাদের কাছে আসতেছে এবং আমাদের কার্যকলাপ দেখতেছে এবং আমরা কি করতেছি এটাও তারা পর্যবেক্ষণ করে যে হয়তো তাদের দেশে এটা বাস্তবায়নের জন্য তার ব্যবস্থা নেবে। এই জন্য আমরা খুব খুশি যে আমাদের রক্ত বৃথা যায়নি, আমাদের শ্রম বৃথা যায়নি, আমাদের মুক্তিযুদ্ধ বৃথা যায়নি। আমরা দেখলাম গত মাসেও পাকিস্তানের কয়েকটি জাতীয় দৈনিকে, তারপরে হচ্ছে ভারতের পত্রপত্রিকাও বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে লেখা হয়েছে এবং পাকিস্তান তো সরাসরি বলেছে যে বাংলাদেশকে ফলো করা উচিত, পাকিস্তানের ডনও বলেছে। তো তখন এই ধরনের খবরগুলো যখন দেখেন স্বাধীনতার 50 বছরে এসে কেমন লাগে আপনার? না, কথা সবারই শুনতে আমি রাজি আছি, পাকিস্তানের কথা শুনতে আমি রাজি না। তারা 71 সালে যেভাবে আমাদের মা বোনদের টর্চার করছে, রেপ করছে, আমাদের বাবা চাচাদেরকে যেভাবে নির্বিধায় গুলি করে মারছে, এই জন্য পাকিস্তানের কথা আমি শুনতেও চাই না। এবং আজ পর্যন্ত আমি এই যে 20 বছর ধরে এমপি আছি, আমি প্রতিবারেই লেখছি যে এক্সেপ্ট পাকিস্তান, সব দেশে যাইতে চাই কিন্তু ওই দেশে আমি যাব না। তাদের কথাটা এখন বিশেষ করে বলা হচ্ছে, কারণ হচ্ছে যে দেশকে তারা দমিয়ে রাখতে চেয়েছিল সেই দেশকে তারা এখন মডেল হিসেবে দেখতে বলছে। এইটা তাদের মৌখিক কথা, এইটা কোনোভাবেই নাই, তারা কখনোই স্বীকার করে না। একটা অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম আর কি, একটা সম্মেলনে ফিলিপাইনে। তা ওখানে আমরা বাঙালি এমপি 6 জন গেছিলাম, পাঞ্জাবি এমপি 4 জন গেছিল। তা আমার খাবারটা বলে সৌভাগ্যক্রমে একই টেবিলে আমরা হয়েছিলাম আর কি। তো তখন আমরা জিজ্ঞাসা করছিলাম যে তোমার বাপ দাদারা ভুল করছে, তোমরা তো এই জেনারেশনের লোক, তোমরা কেন ভুল স্বীকার করো না যে এটা ভুল হয়েছে? তারা 4 জনের সমস্যারে বলছিল যে নো, আমরা কখনোই ভুল করিনি, উই হ্যাভ ডান দ্য রাইট থিং। তাহলে এবং তারপরে তাদের সঙ্গে আমাদের মারামারি হয় ওই খাওয়ার টেবিলে। মানে এই ঘৃণাটা তাহলে তো তাদের জন্য পুষে রাখতেই হবে হ্যাঁ, বাঙালিকে। না, এদেরকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না, এদের সঙ্গে আমরা কোনোভাবেই তাদের সঙ্গে আমরা থাকতে চাই না। এবং বহুবার মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলছি যে ওদের এম্বাসি আমাদের দেশে কেন থাকবে, ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, ওরা কি আমাদের সম্পদের ভাগ দিছে? ওরা কি আজ পর্যন্ত দুঃখ প্রকাশ করছে যে আমরা এটা ভুল করছিলাম 71 সালে? আমরা করিনি, আমার বাপ দাদারা করছে। তা কাজে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকার কোনো কারণ নেই। আচ্ছা, আমরা একটু যে শুরুতে যে কথাগুলো বলছিলাম যে গল্পের ছলে ছলে শুনবো, আপনি মুক্তিযুদ্ধের সময় কোন জায়গায় অবস্থান ছিল এবং তখন আপনার বয়স কত ছিল, কিভাবে মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত? আমি তখন বড় কথা হাই স্কুলে বিএসসি শিক্ষক ছিলাম। 69 সালে বিএসসি পরীক্ষা দিয়েই আমি ওই স্কুলে যোগদান করি বিএসসি শিক্ষক হিসেবে। এবং আমি প্রথমেই 69-এর গণ আন্দোলনে যোগ দিই, 77-এর নির্বাচন আমি করি এবং 71-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। ইতিমধ্যেই যখন বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা রাতের অন্ধকারে অ্যারেস্ট করে নিয়ে গেল, তখন আমরা আমার বাড়ি বড় কথা একটা বিরাট 1010 লোকের একটা মিছিল আমরা তখন করছি ওই সময় লাঠি মিছিল। এবং এটি নিয়ে আমরা আমাদের থানা হেডকোয়ার্টার হাতিবান্ধায় গেছিলাম বড় কথা থেকে, প্রায় 10 কিলোমিটার দূরে পায়ে হেঁটে। তখন অবশ্য এই 10 কিলোমিটার এটা কোনো বিষয়, এখন এটা বিষয় আর কি, কিসে যাব কি করব, তখন কিন্তু আমরা হেঁটে দৌড়েই গেছি আর কি। তা এটার প্রতিবাদ আমরা তখন করেছিলাম আর কি। না, তখন তো বড় খাতা তো মানে থানা সদরও না বা একটা জেলা সদরও না, একটা ইউনিয়ন সদর। তো সেখান থেকে আপনি 10,000 মানুষের লাঠি মিছিল, মানে মানুষ কতটা উদ্দীপ্ত হলে? এর পিছনে একটা কারণ আছে যে আমার এক দাদা, ছোট দাদা, যুক্তফ্রন্টের সময় এমএলএ ছিল, যুক্তফ্রন্টের এমএলএ অ্যাসেম্বলি মেম্বার, যার ফলে আমাদের ইউনিয়নটা বরাবরই বঙ্গবন্ধুর দল ছিল, আওয়ামী লীগ ছিল আর কি। যার ফলে আমরা ওই থানাটাকেই আমরা লিড করতাম আর কি, বড় কথা ইউনিয়ন। এবং ইউনিয়নটা বড় ছিল, 30,000 ভোটার ছিল, কাজে আমাদের জন্য এটা কোনো সমস্যা ছিল না, এই জন্যে আমরা পেরেছি। এবং ওই দিন মিছিল মিটিং করে ওই দিনেই আমি ভারতে গেছি, আমরা কয়েকজন, হাতিবান্ধার যিনি ছিলেন থানার সংগঠক ছিলেন নজরুল ইসলাম ইঞ্জিনিয়ার, উনি সহ আমরা 4-5 জন আমাদের ইন্ডিয়ার শীতলকুচি থানায় আমাদের ডাকা হলো, আমরা গেলাম ওই দিন। এবং ওই রাত্রেই আমরা ট্রেনিং নিলাম গ্রেনেড কেমনে মারতে হয় এবং মলোটভ ককটেল কেমনে তৈরি করে থ্রো করতে হয়। ওই দিন থেকেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ আমাদের শুরু হয়ে গেল। তারপরে মুক্তিযুদ্ধের এমন কোনো ঘটনা আছে যেটা তারপর আমরা নতুন প্রজন্মের কাছে ওই শীতলকুচিতেই বাংলাদেশ কার্যালয় খুললাম।
খুলে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে ট্রেনিংয়ে পারা শুরু করলাম। এবং কিছুদিন আমি ওই ট্রেনিংয়ে এদিকে নিয়ে যাওয়া আসা করতে করতেই আবার দেখলাম যে এইটা দিয়ে আমার চলবে না, আমি যুদ্ধেই সরাসরি যোগদান করলাম। এই যুদ্ধ করতে করতেই আবার বাংলাদেশ আর্মি ইন্ডিয়া একটা ট্রেনিং সেন্টার করে কিছু অফিসার বানাইলো। ফার্স্ট ব্যাচে 61 জন কমিশন হলো, শেখ কামাল ছিল সেই ব্যাচে অফিসার। সেকেন্ড ওয়ার কোর্সে আমরা ঢুকলাম। আপনি সেই আর্মিতেও ঢুকলেন? আর্মিতে চলে গেলাম আর কি, যে ট্রেনিং দিয়ে অফিসার হয়ে গেলাম। তার মানে এইভাবেই আমি কিন্তু করছি আর কি। আপনি একদিকে যেমন মুক্তিযুদ্ধে মানে সরাসরি মুক্তিযোদ্ধা, একদিকে মুক্তিযুদ্ধের সংগঠক, অন্যদিকে আবার সেনাবাহিনীতেও ছিলেন। সেনাবাহিনীতে তিনটি কাজ একসঙ্গে করছি আর কি। তো এই সময়ের কোনো এমন কোনো ঘটনা বা এরকম স্মৃতি মনে পড়ে যেটা হচ্ছে আপনার ভবিষ্যৎ প্রজন্মের কাছে বলে যেতে ইচ্ছা করে? একটা যুদ্ধে এখন তো এই যে কি পাবো না, কি পেলাম না, এইটা চিন্তা কিন্তু আমাদের কারোই মাথায় ছিল না। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটা ছিল, আর একটা জিজ্ঞাসা আমাদের মধ্যে ছিল, আমার মাকে রেপ করছে, আমার বাবাকে রেপ করছে এই পাকিস্তানিরা, এর প্রতিশোধ নিতেই হবে। আর ভারতে আসছি, আমরা কবে ফেরত যাব এর কোনো নিশ্চয়তা নেই, কাজে হয়তো আমরা মারাই যাব, এই জন্য 2-4 জন মেরেই আমরা মরবো আর কি। এটাই ছিল আমাদের সেদিনের চিন্তা আর কি। তো সেই চিন্তাধারা থেকে আপনি যখন মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হলেন, সেই 9 মাস কি আপনি ভারত বাংলাদেশ এর মধ্যেই করলেন? হ্যাঁ, ভারত বাংলাদেশ এর মধ্যেই ছিল। এর মধ্যে সম্মুখ কোনো যুদ্ধের কোনো স্মৃতি? ওই তো বললাম যে একটা আমাদের কেতকিবাড়ি নামে একটা জায়গা আছে, ওইখানে প্রথম দিন 2 জন মারা গেল। পাক বাহিনীকে ওই ক্যাম্প থেকে আমরা হটাইতে পারলাম না। একটা লাশ আনতে পারলাম, তার কবরটা এখনো আছে আমাদের ওইখানে, দৈখহাট ওখানে কবর আছে আর কি। শহীদ মুক্তিযোদ্ধার লাশের কবর ওখানে আছে, শহীদের কবর হিসেবেই আমরা এখনো সেটাকে স্বীকৃতি দিই এবং কবরটা করে দিয়েছি সেইভাবেই আমরা। পরের দিন আবার সেই জায়গায় যাওয়া হয়েছে, 3 জন মারা গেছে। সেদিন 2 জনের লাশ আনতে পারছি, 1 জনের পাইনি। তৃতীয় দিনে যা 2 জন মারা গেছে, কিন্তু ওই জায়গাটা আমরা অকুপাই করতে পারছি। এই যে লোক মারা গেল, আমরা জানাজা পড়লাম, আবার রাত্রে সন্ধ্যার পরে আবার যুদ্ধে গেলাম, এইরকম কোনো আমাদের মধ্যে হেজিটেশন ছিল না। কি পেলাম না, মনোবল আমাদের কিন্তু দুর্বল হয় না। কিন্তু এই স্বাধীনতার 50 বছরের মুখে দাঁড়িয়ে তো এখন কি মনে হয় যে সেই সময়ে যে উদ্দেশ্যকে আপনারা লালন করে ধারণ করে মুক্তিযুদ্ধে একটু বঙ্গবন্ধুর ডাকে গিয়েছেন, তাছাড়াও আপনার নিজস্ব একটা চিন্তাধারা ছিল যে এরকম বাংলাদেশ আমরা দেখব, তো তখনও আমরা কি করব কি হব এই চিন্তাটা আমাদের মাথায় ছিল না। আমরা আমাদের দেশকে শত্রুমুক্ত করব, এটা ছিল মূল চিন্তা। এটা ছিল মূল চিন্তা। আমরা আমাদের দেশে ফিরে যাব, এইটা ছিল আমাদের মূল চিন্তা। আজকে যেমন এই যে মায়ানমারের লোকেরা দেখেন যে তারা তাদের দেশে কয় মুই না যাই। আমি ডিফেন্স কমিটিতে আছে, কয়েকবার ওদের ওখানে গেছি আমরা, তো মুই না যাই। কিন্তু এইটা আমাদের বেলায় ছিল না। মনে হয় নাই আমার কাছে দেশ স্বাধীন হওয়ার পর এই 5-6 ঘন্টার মধ্যে সবাই সবার বাড়িতে চলে গেছে। দিস ওয়াজ দ্য স্পিরিট অ্যাট দ্য টাইম। সেই স্পিরিটটা তো বাঙালি এখনো ধারণ করে আছে, কিন্তু তারপরও আমাদের মধ্যে এত বিভক্তি কেন? বিভক্তিটার কারণ হলো এই হ্যাভ আর হ্যাভ নটের মধ্যে। আপনার কিছুই ছিল না, আপনাকে উদাহরণ দিতেছি আমি। এখন দেখি আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। এখন আমাদের মধ্যে একটা, আমি বলবো যে একটা, এটা কি বলবো, যে একটা আমাদের ফ্যাসিনেশনে দাঁড়াইছে যে সবাই বলে হ্যাঁ আমরা এতগুলো বয়স্ক ভাতা দিলাম, এতগুলো বিধবা ভাতা দিলাম, এতগুলো মুক্তিযুদ্ধ ভাতা দিলাম, এতগুলো পঙ্গু ভাতা দিলাম, কিন্তু কত টাকা দিচ্ছি তাদের? আপনি কত টাকা মাইনে বাড়ায় নিলেন? আপনার মাইনে ছিল 10,000 টাকা, আপনি মাইনে হয়ে গেল 80,000 টাকা। তার কত হয়েছে? 300 টাকা থেকে এখন 500 টাকা, 200 টাকা বাড়ছে, আর আপনার বাড়ছে 70,000 টাকা। ডিফারেন্সটা কিন্তু এই জায়গায় হয়ে গেছে। আর এটার জন্য দায়ী কে? এটা আমরা সমাজ ব্যবস্থা। আমরা তাদের জন্য আমরা বলতেছি পভার্টি এলিগেশন হয়েছে, তার মানে এটা নয় যে পভার্টি নির্মূল হয়েছে। আমার বাড়ি তো নর্থ বেঙ্গলে, যে
আমরা যদি এই ধান আবাদ না করতাম তাহলে সারা দেশবাসী বুঝতো যে কি অবস্থা হয়ে যেত। এখন ওই যে নেত্রী বারবার বলতেছে যে 1 ইঞ্চি জায়গা রাখা খালি যাবে, রাখা যাবে না। হ্যাঁ, তা আপনি যান নর্থ বেঙ্গল দেখে আসেন 1 ইঞ্চি জায়গা খালি আছে কিনা, আপনি যান চিটাগাং ডিভিশন, আপনি যান কুমিল্লা ডিভিশন, আপনি যান বরিশাল ডিভিশন, দেখে আসেন যে জায়গা খালি আছে কিনা, তাহলে বুঝতে পারবেন যে কারা নেত্রীর আদেশ উপদেশ মানতেছে। আচ্ছা, আমরা একটা ছোট বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে কথা বলবো। আপনি বৈষম্য নিয়ে কথা বলছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম একটি স্পিরিট কিন্তু ছিল যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, সমাজতন্ত্রের আলোকে, এরকমটা ছিল। তো সেটা নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। বাসায় কিন্তু তোর সব ফেভারিট ডিশ রান্না করা হয়েছে। তাই আই এম সো এক্সাইটেড। একদম দেশীয় খাবারের স্বাদ, কারণ এই সব কিছু প্রিমিয়াম সুপারমার্কেট থেকে আনা হয়েছে। প্রিমিয়াম সুপারমার্কেট, এত বড় মাছ। থ্যাঙ্কস। প্রিমিয়াম সুপারমার্কেট, বাঙালিদের সবচেয়ে জনপ্রিয় সুপারমার্কেট। বেস্ট কোয়ালিটি এবং হালাল ফুড সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। ফ্রি পার্কিং অ্যাভেলেবল। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th এভিনিউ, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেলের বিশেষ আয়োজন, আমাদের এই মহান স্বাধীনতার 50 বছর পূর্তির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের সঙ্গে কথা বলছেন একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং উত্তরবঙ্গের জনপ্রিয় একজন নেতা, জনাব মোতাহার হোসেন এমপি। জনাব মোতাহার হোসেন এমপি, আমরা কথা বলছিলাম বিরতির আগে যে এই যে বৈষম্যের কথা আপনি বলছিলেন, তো মুক্তিযুদ্ধেরই তো অন্যতম একটি আদর্শ বলি, লক্ষ্য বলি, সেটি ছিল যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, যেটি বঙ্গবন্ধুর সেই দফাগুলোর মধ্যে ছিল। তো সেটি যে প্রতিষ্ঠিত করা যাচ্ছে না, এটার পিছনে আসলে কারণটা কি? কারণ তো আমরাই শিক্ষিত সমাজরা। একটা ছোট্ট উদাহরণ দেব যে আমাদের এখানে পাশ হলো ইকোনমিক জোন, 100টা ইকোনমিক জোন বাংলাদেশে আমরা পাশ করলাম, এবং ইকোনমিক জোন মেইন থিমই ছিল যে মিনিমাম 64টা জেলায় 64টা ইকোনমিক জোন হবে। কিন্তু আমি দেখলাম যখন 70টা পার হয়ে গেল, কোনো উপজেলায় 4টি হলো আর কোনো বিভাগে 1টিও হলো না। তো বৈষম্য তো এখানেই সৃষ্টি হলো আর কি। এখানে আপনারা যারা আইন প্রণেতারা আছেন, তারা কেন কথা বলছেন না এই বিষয়গুলো নিয়ে? হ্যাঁ, এটা আমাদের ব্যর্থতা আপনি বলতে পারেন। আমাদের সোচ্চার হওয়া উচিত এবং আমাদের হিসেব নেওয়া উচিত যে কোন উপজেলায় কত টাকা বরাদ্দ গেল, কোন উপজেলায় পার ক্যাপিটা ইনকাম কত, তাহলেই কিন্তু আমাদের বৈষম্যটা দেখতে পারবো। কোন উপজেলায় কত কিলোমিটার রাস্তা পাকা হলো, কোন উপজেলায় কত কিলোমিটার বিদ্যুৎ লাইন হলো, এগুলো বাইরে হলেই কিন্তু আমরা বৈষম্যটা ধরে ফেলবো। এবং এইটা আমরা বলতে বলতেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুতে এখন মোটামুটি বৈষম্যটা দূর করে ফেলছেন। কিন্তু রাস্তাঘাট, পুলকালভার আর এই সামাজিক যে দূরত্ব, অর্থনৈতিক যে বৈষম্য, এটা কিন্তু আমরা এখনো দূর করতে পারিনি।
এই যে অর্থনৈতিক বৈষম্যের মধ্যে আপনি ধরেন আমাদের যারা বীর মুক্তিযোদ্ধা, আপনারা তো বীর মুক্তিযোদ্ধা, এখন কিন্তু সরকারও বলে দিয়েছে যে বীর বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শব্দটি উল্লেখ করতে হবে। তো এই মাসে আমরা যখন বিজয়ের মাস আসে, যখন আমাদের স্বাধীনতার মাস আসে, তখন আমরা প্রতিদিনই পত্রিকার পাতায় দেখি ধরেন আপনার বড় খাতার অমুক মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা তিনি ভিক্ষা করছেন। তারপরে ধরেন আপনার কুমিল্লার একজন বীর মুক্তিযোদ্ধা তিনি রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। এরকম কিন্তু খবর আমরা এইটা আগে ছিল, এখন আর মুক্তিযোদ্ধার মধ্যে এইটা নাই। আচ্ছা, এটা দূর করা হয়েছে 12,000 টাকা ভাতা দেওয়ার পরে, সম্মানী দেওয়ার পরে আর এইটা নাই, রিক্সা চালা আর ওই ভিক্ষা করা এইটা নাই মুক্তিযোদ্ধাদের মধ্যে। তবে গৃহহীন আছে অনেকেই, চেষ্টা করা হচ্ছে যে এই বছরই হয়তো এই 30,000 ঘর দেখলাম নতুন হ্যাঁ করে। ঘর নতুন দেওয়া হচ্ছে। এই ঘরেই আমার মুক্তিযোদ্ধা যারা গৃহহীন আছে সবাই ঘর পেয়ে যাবে আর কি। কিন্তু এই যে বৈষম্য, যে আপনি বারবার একটি কথাই আলোচনায় আসছে যে আমাদের যে বৈষম্যটা করা হলো এই বছরের পর বছর ধরে, আপনার ধরেন মুক্তিযুদ্ধের পক্ষে সরকার যদি বলি, আপনারা যখন আসছেন, তো এর আগে তো অনেকগুলো সরকার আসছে গেছে, তো তাদের কি কোনো দায়ভার ছিল এটার পিছনে? দায়ভার তো আছেই। আমাদের এইভাবে বৈষম্য সৃষ্টি কেমনে হলো আমি বলি তাহলে আপনাকে। সমভাবে টাকা বন্টন হচ্ছে। একজন এমপিকে 20 কোটি টাকা দেওয়া হচ্ছে 5 বছর, মানে বছরে 4 কোটি টাকা দেওয়া হচ্ছে। 4 কোটি টাকার মধ্যে আবার 60% চলে যাইতেছে মেনটেন্যান্সে, আর 40% থাকে, তাহলে কত থাকে? তো 1 বছরে 1 কোটি টাকা মানে 1 কিলোমিটার রাস্তা পাকা করা যায়। এখানেও তো আপনার বৈষম্য আছে। হ্যাঁ, আপনি যদি অন্য একটা উন্নত জেলার আমি যতদূর জানি যে উত্তরবঙ্গের মানুষের একটু পিছিয়ে পড়া আমরা, তো উন্নত কোনো জেলা যদি যান সেখানে সব রাস্তা পাকা, তো আপনার তো সব রাস্তা পাকা না, না। পাকা নাই তো। আবার সেখানে কি শুরু হয়েছে এখন, ওয়াইডেনিং করতেছে। রাস্তা আছে পাকা রাস্তা, এটা প্রশস্ত করা হয়েছে। আমি গত পরশুদিনও চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে বলছিলাম যে ওয়াইডেনিং মানে কি, যেটা পাকা আছে ওইটা তো? হ্যাঁ স্যার, আমার যে পাকায় নাই সেটার কি হবে? বলে এইটা তো আমার মাথায় আসেনি। দেখো আগে তার সমান করেন আমার, তারপর তারও ওয়াইডেনিং করেন আমার, অথবা যদি ওয়াইডেনিং করতে চান ঠিক আছে একটা ফ্ল্যাট লেভেলে আপনি করেন, যে প্রত্যেক উপজেলা 50 কিলোমিটার করে রাস্তা ওয়াইডেনিং হবে, বাস করেন। কিন্তু তার হইলো 800 কিলোমিটার রাস্তা আর আমার হলো 100 কিলোমিটার রাস্তা, 150 কিলোমিটার রাস্তা, তা আপনি কি ওয়াইডেনিং করবেন আমার? সেটাই, এই ধরনের অনেক অভিযোগ রয়েছে মাননীয় এমপিদের। আপনার হচ্ছে যদি বলি যে 50 বছরে আপনার যদি একটি বড় সাফল্য বাংলাদেশের এই মুহূর্তে দাঁড়িয়ে, আর যদি বলি যে 50 বছরে বাংলাদেশের সব ব্যর্থতা বলবো না, পিছিয়ে পড়ার জায়গা কোনটা? একটা হচ্ছে সাফল্য, একটা হচ্ছে পিছিয়ে পড়ার জায়গা। পিছিয়ে তো আমরা পড়তেইছি, বললাম আপনাকে যে আমার কথাই বলি আর কি। আমার এলাকা কেন পিছিয়ে পড়ছে? আমি এরশাদ সাহেবের সময় আমি উপজেলা চেয়ারম্যান হইলাম আওয়ামী লীগ থেকে, তারপর এমপি হইলাম আওয়ামী লীগ থেকে, বিএনপির সময় এমপি হইলাম আওয়ামী লীগ থেকে, আওয়ামী লীগের সঙ্গে এমপি হইলাম আওয়ামী লীগ থেকে। আমাকে তো ওরা কোনো বরাদ্দ দেয়নি। ওদের এলাকায় তারা ডেভেলপমেন্টটা ঠিকই করে নিয়েছে, কেন ওরা বিএনপি করছে, এখন আওয়ামী লীগ হয়ে গেছে। তো ওদের এলাকা তখন ডেভেলপ হয়েছে, এখনও ডেভেলপ হচ্ছে, সমান বরাদ্দ পাইতেছি। কাজে আমার আমি তো আর ডেভেলপ করতে পারলাম না আমার জায়গা, আমি তো কভার ওদের সঙ্গে দৌড়ে আমি মেকআপ দিতে পারতেছি না। আমাদের এই যে ছোট কিছু ঘটনা আর কি, আমি কিছুদিন আগে সংসদেও বলছিলাম এই কথাটা, যে এই 62 কিলোমিটার রাস্তা করলে আমার 3 ঘন্টা সেভ হয় বগুড়া থেকে জামতলী ট্রেন লাইনটা, এটা কিন্তু হলো না। গাইবান্ধায় বালাসির ঘাটের ওখানে যদি একটা রোডে করুক, রেলে করুক আর আন্ডারপাসে করুক, করলে কিন্তু আমার ঢাকা আসতে 4 ঘন্টা সেভ হয়, কিন্তু সেইটা আমার হচ্ছে না। কোটি মানুষের দাবি ওখানে 16 জেলার লোকের দাবি এইটা। 64 জেলা 4 ভাগের 1 ভাগ লোক আমরা ওইখানে বাস করি, অথচ কৃষিতে যে সাফল্য সেটা সব ওই 16 জেলার লোকের, সব পণ্যই আমরা এইদিকে আনতেছি, খাইতেছি। এখন তো প্ল্যান ওইতেই করতে হবে, কেন সবারই 4 লেন 6 লেন হয়ে গেল, আমাদের হইতে যে আরও কত বছর লাগবে। আমি তো মনে করি যে আমার জীবদ্দশায় আমি এইটা দেখে যাইতে পারবো না, আমার নাতিরে হয়তো দেখতে পারবে না। আমরা সেটা সেরকম প্রত্যাশা করি না, কারণ না, কিন্তু নিজেই ল মেকার হিসেবে 20 বছর থেকে এর সামন পিছন ডাইন বামে ঘুরেও দেখতেছি যে কিছুই করতে পারতেছি না।
এর পেছনে কি আমলাতান্ত্রিক কোনো জটিলতাকে হ্যাঁ, আপনার পুরোপুরি আছে। কিরকম সেটা যদি বলেন? সবাই ডিপেন্ড করে আছে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেব আমরা করব। তো এক প্রধানমন্ত্রী কেন নির্দেশ দেবে? তাহলে এতগুলো মন্ত্রণালয়, এতগুলো মন্ত্রী কেন লাগবে? আমি তো আমার এই ছোট্ট একটা অভিজ্ঞতা দিয়ে বলি, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী প্রাথমিক গণশিক্ষার প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিল। এই 5 বছরে কি কি করছি এইটা অ্যানালাইসিস করলেই তো বাইরে হয়ে যায়। সমাপনী পরীক্ষা ক্লাস 5-এ দিছি, মিড ডে মিল চালু করছি 92টা উপজেলা, এখন হয়েছে এই আর 12 বছরে গেল 103টে হয়েছে। তা আর 8 আর 3 11টা হয়েছে বা এই 12 বছরে। বই 1 তারিখে দিছি। অনেক লেখাপড়ার পরিবর্তন আনার জন্য আমার সমতা আনছি। 5 বছরে 2,53,000 প্রাইমারি শিক্ষক নিয়োগ দিছি। তার মধ্যে 26,193টা স্কুল সরকারিকরণ করছি। বঙ্গবন্ধু 73 সালে করছিল, আর 40 বছরে কেউ করে নাই। 40 বছর পর তার কন্যা জননেত্রী শেখ হাসিনা এই সরকারিকরণ করলো এবং 1,04,000 শিক্ষক অটোমেটিক সরকারি চাকরি পেয়ে গেল। কিন্তু এই ভালো কাজগুলো করার পরেও কি আপনি সেখানে যথেষ্ট সাপোর্ট পেয়েছিলেন যারা সংশ্লিষ্ট রয়েছে? না, এইটা তো ওই জায়গায় কষ্টটা আর কি, যে আমাকে আর একবার দায়িত্ব দিলে আমি প্রাইমারি শিক্ষা ব্যবস্থাটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা পারি নাই সেটা। এরকমের মানে এটাকে হতাশা বলবো না, অপ্রাপ্তি নিয়ে আসলে হ্যাঁ, অনেকেরই ইয়ে আছে আর কি, এটা আমারও আছে। যে এখন নেত্রী হয়তো বলে যে সবাইকে একবার করে মন্ত্রী বানিয়েছে, যদি সেটাই হয় তাহলে তো এক্সপিরিয়েন্সের কোনো মূল্য নাই আর কি, ডিটারমিনেশনেরও কোনো মূল্য নাই। এবং আমার সেলফ কনফিডেন্স যে আমি যুদ্ধ করছি, এই দেশটার স্বাধীন করছি, কাজে আমি যতদিন বাঁচিয়েছি এই দেশের জন্য কিছু করি যাব। টু বি নট টু বি নেই, ইয়েস টু বি। এই জায়গাটায় তো আমরা পৌঁছতে পারতেছি না আর কি। আজকে একেবারেই কারা এই জায়গাগুলো দখল করে ফেলছে। আজকে এত পলিটিশিয়ানদের কাছে পলিটিক্স নাই, এখন তো আমলাদের কাছে চলে গেছে পলিটিক্স। এটা খোলাখুলি আমি বলি আর কি, অনেকে মাইন্ড করেন কিন্তু তা না। কিন্তু তারা তো থাকছেন না এই পলিটিক্সে, যদি তাদের কন্ট্রোলে থাকেও কিন্তু তারা কন্ট্রোল করছে ঠিকই, কিন্তু তারা নিজেরা তো দেশে থাকছে না। তাদের তো বাইরে, দেশের বাইরে যদি দেখা যায় যে কার কত ছেলে মেয়ে, কার বাড়ি কোথায়, তাহলেই তো দেখলেই বোঝা যাবে। একবার আমার 3 মন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিল যে গুলশান বাড়িধারা এই কাদের বাড়ি, তো 100 কোটি বাড়ি, তোমরা সার্ভে করে দেখো তো বাড়িগুলো কার। আমরা সার্ভে করলাম, করে 3 জনে যোগ করে 92% বাড়ি হলো আমলাদের। কিভাবে সম্ভব? আর এই পর্যন্ত এমপি কত, আমরা তো সবাই বলেন, আপনারাও বলেন, সাংবাদিক ভাইরাও বলেন, এই মিডিয়াও বলেন, আমরা এই পলিটিশিয়ানরা খাইলো। আজ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পরে আজকে 50 বছর হলো, আমরা কতজন এমপি পেয়েছি? 1700 জন। একজন সম্পদশালী, সম্পদ অর্জন করেছেন, সম্পদ অর্জন কতজন করছে আসেন। আমরা দেশটাকে ভালোবাসি, যুদ্ধ করছি, জন্ম দিছি বঙ্গবন্ধুর ডাকে, কাজে যতদিন আমরা বাঁচি আছি আমরা এই দেশের জন্য কিছু না কিছু করবই, এবং এটা দিস ইজ আওয়ার ওন বেবি, এইটাকে আমরা লালন পালন করবই। এই কথাটা খুব ভালো লাগলো। এখন স্বাধীনতার 50 বছর এসে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে অনেকগুলো মেগা প্রজেক্ট চলছে বাংলাদেশে, এবং সেটা আমরা এই বছরের শেষের দিকে, তারপরে সামনের বছর কিছু দেখবো, যেমন পদ্মা সেতু, ঢাকা মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলের কথা আপনি বললেন। তো এই উন্নয়নগুলো যখন দেখেন তখন কি মনে হয় আপনার, কেমন লাগে? না, তখন তো নিজে আত্মতৃপ্তিতেই ভুগি যে না, আমরা আমাদের সেই কষ্ট 71 সালের বিথে যায়নি, আমরা দেশটার জন্য কিছু করছি, যার ফলে দেশটা আজকে উন্নতির সোপানে চরম শিখরে উঠতেছে আর কি, এবং আস্তে আস্তে উঠতে পারবে। কিন্তু ওই জায়গাটাই আমাদের সামারাইজ করে নিতে হবে, এই ডেভেলপমেন্টের সমতা আনতে হবে, আর ধনী গরিবের মধ্যে সমতা আনতে হবে, এবং মানুষের ওই 500 টাকা ভাতা দিয়ে বলা যাবে না যে আমি সব কিছু করছি। দুর্নীতিটাও কি বন্ধ করতে হবে না? দুর্নীতি তো ফার্স্ট প্রায়োরিটি। দুর্নীতি বন্ধ না করলে কারোর জন্য কিছু করা যাবে না। যদিও আমরা বলি যে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আসি এগুলো সব করলেন, কিন্তু
দুর্নীতির আমরা এখনো আসল জায়গায় এখনো হাত দিতে পারিনি, এবং দুর্নীতি বন্ধ করা যাবে এদেশে। কিভাবে সম্ভব? আমি বলি যে এই ঢাকায় বাড়ি গাড়িগুলো ধরেন, কোথার থেকে হলো, কেমনে হলো, কে করলো, টাকা কোথায় পেলেন? দুর্নীতি বন্ধ হইতে পারতো কেন? 111-এর সময় গাড়ি রাস্তায় ফেলাই দিয়ে যায়নি, বাড়ি ছাড়ি দিয়ে পলা যায়নি, আর একজনের নামে জমি রেজিস্ট্রি করে দেয়নি। কেউ তো সদুত্তর দিতে পারে না, জবাব দিতে পারে না যে আমি এটা কিভাবে করছি। তাহলে করা যাচ্ছে না কেন? সীমাবদ্ধতাটা কোথায়? সীমাবদ্ধতা আমরাই। বিড়াল গেলায় কে ঘন্টা বাঁধবে? আপনিও বাঁধতেছেন না, আমিও বাঁধতেছি। তো কাউকে না কাউ এগিয়ে আসতে হবে, এবং একদিন এগিয়ে আসবেই আর কি। আজকে 50 বছর, আপনার 50 বছরে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তো এই সময়ের মধ্যে যদি আমরা দুর্নীতিটা বন্ধ করতে পারি, তাহলে আমরা রেজাল্টটা কি কত দ্রুত পেতাম না? আরও আগে রেজাল্টটা পাইতাম আর কি। এখনও যদি দুর্নীতি বন্ধ করতে না পারি, রেজাল্ট পাবো না। হ্যাভ আর হ্যাভ নটের মধ্যে ডিফারেন্সটা থেকেই যাবে আর কি। আচ্ছা, এই 50 বছরের মুক্তিযুদ্ধের যে বছর, তো সেই বছরে আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে পরের প্রজন্মের যারা আছে, আমাদের প্রবাসী কিছু দর্শক আছে, বাংলাদেশেও যারা পরের প্রজন্মের, আমাদের প্রজন্ম, যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, তাদের তো মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে, জানাইতে হবে এবং পড়াইতে হবে আর কি। এটা আমি তো ওই শিক্ষক নিয়োগ করছিলাম প্রায়, তাই ইন্টারভিউতে আমার মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধের কথা বলতে পারে না, অথচ একটা রাজাকারের বাচ্চা রাজাকার, সে মুক্তিযুদ্ধের ইতিহাস মুখস্থ বলতেছে, কিন্তু আমার ছেলে বলতে পারতেছে না। এটাই হলো আমাদের ব্যর্থতা। আমি আমার ছেলেকে মুক্তিযুদ্ধের ইতিহাস বলি নাই, মুক্তিযুদ্ধ বলা শিখাই নাই, এবং মুক্তিযুদ্ধের এই শ্রোতা হিসেবে তাকে বা সে নিজেই এ বিষয়ে জ্ঞান অর্জন করে মানুষের কাছে বিতরণ করবে, এইটা আমরা এখনো করতে পারি। কিন্তু বছরের পর বছর ধরে মুক্তিযুদ্ধ বিষয়টিকে জাতির একটা সবচেয়ে বড় অর্জন যেটি, সেটিকে আমরা কেন আসলে লুকিয়ে রেখেছিলাম বা চাপা দিয়ে রেখেছিলাম? এইটা তো আমরা ক্ষমতায় কতদিন ছিলাম? বঙ্গবন্ধু ছিল 3.5 বছর, তারপর এই 21টি বছর কারা আসছে, তারা তো সবই সেই পাকিস্তানি প্রেতাত্মা সবাই আসছে। এখানে গোলাম আজমের মতো লোক আসি জাতীয়তা পাইল, ন্যাশনালিটি। এখানে ওই শাহজিজের মতো লোক প্রধানমন্ত্রী হলো, এখানে আব্দুল আলমের মতো লোক রেলমন্ত্রী হলো, এখানে এই কামরুজ্জামানের মতো লোক মন্ত্রী হলো, ফ্ল্যাগ লাগিয়ে বেড়াইলো। তা আমরা তো হতাশ হয়ে গেছিলাম আর কি। এই বঙ্গবন্ধু কন্যা আসে আমাদের আলোর বর্তিকা দেখাইলেন, আমরা এখন আগাচ্ছি, কিন্তু পারতেছি না। একবারই বলবো যে আমলাতান্ত্রিক জটিলতার জন্য। আপনার মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রসঙ্গটা বললেন, আমি শেষের দিকে আছি অনুষ্ঠানে। তো ইতিহাস পড়ানোটা কিন্তু আপনার সরকারেরও একটা বড় দায়িত্ব, কারণ আপনি আপনি প্রতিমন্ত্রী ছিলেন প্রাইমারি গণশিক্ষার। তো সেখানে ধরেন আমাদের পাঠ্যক্রমের ভিতরে আমরা এই জিনিসগুলো কেন আগে থেকে দিতে পারি? আগে তো তখন ওরা দেয়নি, আমরা তো এখন ঢুকেছি। এখন তো বাংলাদেশের ইতিহাস একটা সাবজেক্টেই করছি, প্রত্যেক 100 নম্বর ঢুকাই দিছি কম্পালসারি, যে এটা জানতেই হবে আর কি, পরীক্ষাও দিতে হবে আর কি। কাজে এগুলো তো শুনেন, এই খারাপ কথা অপপ্রচারটা সবার আগে যায়, আর ভালো কথা ভালো প্রচারটা কিন্তু অনেক পরে যায় আর কি। এই জায়গাটাই আমরা আমাদের দর্শক শ্রোতা আমরা তৈরি করতে পারিনি। এই যেমন এখনকার কথাই বলি, বহু কথা আর কি, আমার সব পাওয়ার কমে যাবে, আমি শক্তিহীন হয়ে যাব, কোথার থেকে পাইলো এগুলো? মানুষ কুমির হয়ে যাবে। হ্যাঁ, মানে বহু কথাবার্তা আর কি। ইঞ্জেকশন দিয়ে নাকি নামাজও নাকি হবে না, জায়েজ হবে না এই ইঞ্জেকশন দিয়ে। কালকে তো দেখলাম আপনার ইসলামিক ফাউন্ডেশন বলছে যে আপনার রোজা রেখেও ভ্যাকসিন নেওয়া যাবে। না না, এনারা তো বলতেছেন, কিন্তু ওই যে যারা 71 সালে, আমার বাড়িটা বড়খতা ইউনিয়নে, আমি বলছি একটু আগে, 71 সালে আমার ইউনিয়নটা কিন্তু 2 ভাগ হয়ে গেছে। যারা পাকিস্তানে আসছে তারা রাজাকার হয়েছে, যারা ইন্ডিয়া গেছে তারা মুক্তিযোদ্ধা হয়েছে, এবং ওই জায়গায় 7 মাস পাগার মিলে দাঁড়াইছিল, কেউ কাউকে হটাইতে পারিনি, আমরাও তাদের হটাইতে পারিনি, ওরাও আমাদের হটাইতে পারিনি। যার ফলে 9 মাস আমাদের পাটগ্রামটা, উপজেলাটা
মুক্ত অঞ্চল ছিল, এবং 6 সেক্টর হেডকোয়ার্টার আমাদের এই পাটগ্রামেই ছিল আর কি। বাংলাদেশের মধ্যে কোনো সেক্টর হেডকোয়ার্টার বাংলাদেশের মধ্যে ছিল না, এই আমাদের নিজের জমিতে নিজের দেশের মাটিতে শুধু ওই 6 সেক্টর হেডকোয়ার্টার ছিল। সেক্টর কমান্ডার ছিলেন বাশার সাহেব, এয়ারফোর্সের অফিসার। আপনার কাছে আমার একেবারে শেষের দিকে প্রশ্ন, এক হচ্ছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, সেই বিষয়টা নিয়ে সেই সময়ে বঙ্গবন্ধুকে আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুকে লালন করে আপনারা আজকে এই পর্যায়ে এসেছেন, এবং তার জন্ম শতবার্ষিকী পালন করে যেতে পারছেন, এটা এই ফিলিংসটা কেমন আপনাদের? বঙ্গবন্ধু মাইনাস করে আর কিছু বাংলাদেশে আছে নাকি? বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হইতো, আমরা যুদ্ধে যাইতাম। 7ই মার্চে এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, তোমাদের যার যা আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপায় করো, এটা তো বঙ্গবন্ধুর নির্দেশেই আমরা যুদ্ধে গেছি। কোনো চিন্তা করি নেই কে ট্রেনিং দিবে, কোথায় অস্ত্র পাওয়া যাবে, আমরা চলে গেছি, ইন্ডিয়া চলে গেছি। তো এই মহাপুরুষের জন্ম না হলে কি আর এই বাংলাদেশ হইতো? এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনা। এই যে আমরা এতক্ষণ যে কথা বলেছি, সবকিছুই তো তার অবদান। হ্যাঁ, উনি আমাদের প্রধানমন্ত্রী না হলে আর এই কিন ইন্টারেস্ট না নিলে বাংলাদেশের এই অগ্রগতিটা হইতো না। আজকে মধ্যমের দেশে আমরা প্রবেশ করতাম না। যেগুলো বললাম যে এই অগ্রগতির বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতি, এগুলোকে আমরা ইচ্ছে করলে পারবো সামারাইজ করতে, ঠিক করতে। কাজে সম্পদ থাকলেই তো ভাগ করা যাবে, সম্পদ না থাকলে তো ভাগ করা যাবে না। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য, একজন অন্যতম সদস্য। তো এই মুক্তিযুদ্ধের 50 বছর পরে এসেও আমাদের একটি বিতর্কের মুখে সবসময় দাঁড়াতে হয়, মুক্তিযোদ্ধা প্রকৃত ভুয়া। এই শব্দটা কেন জানতে পারে? আর এর সঙ্গে একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে প্রবাসে, দেশের বাইরে অনেকে যারা মুক্তিযুদ্ধ করেননি কিন্তু তারা এরকম পরিচয় দিয়ে বেড়ান যে আমি মুক্তিযোদ্ধা। হ্যাঁ, তো তাদের ব্যাপারে আপনাদের কি সুপারিশ আছে? এখন আমরা ইন্ডিয়া থেকে লিস্ট আনছি কারা ট্রেনিং দিছিল। আমরা যারা ইন্ডিয়ায় ট্রেনিং দিছি, সোজা বাংলায় বলতেছি, এখানে সিলেটে নাম লেখিয়া, বাপের নাম লেখিয়া, জন্ম তারিখ লেখিয়া ছবি তোলা হইতো যেদিন আমার ট্রেনিং শেষ হইতো, যেদিন আমি ট্রেনিং ক্যাম্পে বাইরে হই। তো এইটা হচ্ছে 72,000। আজকে সম্মানিং পাইতেছে 1,02,05,000। এখন এই আমরা একটা, তার মধ্যে আবার বেগম খালেদা জিয়ার নির্দেশে আবার 42,000 মুক্তিযোদ্ধা হয়ে গেছে। মুক্তিযুদ্ধ এমনি হওয়া যায়? হ্যাঁ, এমনি হওয়া যায়। উনি 42,000 বানায় দিয়ে গেছেন, বড় বড় কথা বলে। এখন আমরা আমাদের বিজি প্রেসে গেজেট হয়েছে, ওই গেজেটেই বলা আছে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশেই এদেরকে মুক্তিযোদ্ধা বানানো হয়। আমরা তাদেরকে ধরে ফেলছি, ভাতা বন্ধ করছিলাম, কিন্তু মহামান্য কোর্টের নির্দেশে আবার ভাতা চালু হয়েছে। বলছে যে আপনারা আবার যাচাই বাছাই করেন। এই জন্য গত মাসের 20 তারিখে আমরা আবার যাচাই বাছাই করছি, প্রতিটা উপজেলায় একই দিনে করছি। এবং এটাতে তো একটা বড় অংশ যারা ভুয়া বলে চিহ্নিত হবে তারা বাদ পড়বে। হ্যাঁ, বাদ পড়বেই। কিন্তু যারা প্রবাসী আছে তাদের ব্যাপারে কি করে? এখন প্রবাসীদের বেলায় আমরা এইখানে কি কাজ করছি, এটাও আমরা করছি বিভিন্ন অ্যাম্বাসির থ্রুতে, যে কারা কারা মুক্তিযুদ্ধে পক্ষে বিপক্ষে কাজ করছে। যেমন যারা তখন আমাদের বাংলাদেশ বেতারে যারা কাজ করছিল, যারা স্বাধীন বাংলা বেতারে, যারা তখনকার দিনে টেলিভিশনে কাজ করছিল, ফুটবল টিম ছিল তাদের কাজ করছে, তখনকার দিনে যারা বীরাঙ্গনা ছিল আমাদের বোনেরা, তাদের লিস্ট আমরা ইতিমধ্যেই প্রকুর করে ফেলছি। যারা আমাদের প্রবাসী ভাইয়েরা যারা বিভিন্নভাবে কনসার্ট করে বিভিন্নভাবে সাহায্য দিছে, আমরা তাদের নাম কালেক্ট করছি। তো এইটা করতে যেয়ে আমরা আবার বিভ্রাটে পড়ে গেছি। এখন সবাই বিদেশিরা কি করছে জানেন, আমরা যারাই যে মন্ত্রী যাই তাদের সঙ্গে ছবি তুলে এখন ওগলিয়ানি দেখাইতেছে, যেখানে আমি 22 জন মন্ত্রী দেখা করছে। আমি একদিন দেখলাম যে একজন 38 জন মন্ত্রীর আমার ফ্রান্সের লোকের ছবি, তার সঙ্গে আপনার মুক্তিযুদ্ধের সম্পর্ক কি? কারণ আমি মুক্তিযুদ্ধ না হলে মন্ত্রীরা আমার সঙ্গে কথা বলে।
এখন তাদের ব্যাপারে আসলে পদক্ষেপ নেওয়াটা কিভাবে সম্ভব, মানে তারা তো না, পরিচয় দিয়ে বেড়াচ্ছে যে আমি মুক্তিযোদ্ধা। এইটা সম্ভব হয় না, এবং এইবারই ফাইনাল হয়ে যাবে এগুলো, এরপরে আর এই কাজ হবে না। মানে তালিকাটা যখন চূড়ান্ত হবে হ্যাঁ। তখনই প্রকাশ পেয়ে যাবে কে আসল মুক্তিযোদ্ধা, কে মুক্তিযুদ্ধ সেজে। না, ওরা তো হয়নি এখনো মুক্তিযোদ্ধা, তাতেই ওই ছবি দিয়েই তো তারা মুক্তিযোদ্ধা আর কি। আমি গেলাম একবার ফ্রান্সে, দেখি যে কি হলো, যে সবাই 12-13 জন মুক্তিযোদ্ধা পরিচয় দিল। তা আমি বললাম যে আমি তো জামুকে আছি, আপনি মুক্তিযোদ্ধা কোথায়? বলে আমার এই লোকেরা চেনে আমার মুক্তিযোদ্ধা। আপনাকে এখানে চেনে কাম করি। একজন দেখলাম যে একটা কাগজ আমাকে দেখাইলো, যে দেখেন বঙ্গবন্ধু আমাকে চিকিৎসার জন্য পাঠাইছে। দেখি চিঠিটা পড়লাম, সবাইকে পড়ে শুনাইলাম আমি। তো এইখানে কি বঙ্গবন্ধু কোথাও বলছে যে উনি পঙ্গু মুক্তিযোদ্ধা চিকিৎসার জন্য পাঠাইছে? তা তো বলেনি। তাহলে আপনি কেন মুক্তিযোদ্ধা বলেন? আপনি অসুস্থ হয়েছেন, বঙ্গবন্ধুর কাছে গেছে, বঙ্গবন্ধু আপনার ফ্রান্সে পাঠাইছে ওনার এক বন্ধুর কাছে যে তার চিকিৎসার ব্যবস্থা করে। তাই তো লেখা আছে এখানে। হ্যাঁ আছে। তাহলে উনি যে একদিন আপনাদের বলছে মুক্তিযোদ্ধা। তো এইসব হাইব্রিড মুক্তিযোদ্ধা আর কি, বুঝলেন? এইসব নিয়ে বহুত আমরা দুশ্চিন্তায় আছি। আচ্ছা, আমরা মুক্তিযুদ্ধ এবং এই স্বাধীনতা একটা পবিত্র আমানত, সেটাকে এইভাবে কিন্তু আমরা পলিউটেড করতেছি। এবং ওই যে মাঝখানে যে গভর্নমেন্টগুলো আসছে, এরশাদ সাহেবও বানাইছে এইভাবে, মুক্তিযুদ্ধ বানাই দিছে। এখন এগুলো আস্তে আস্তে আমরা এলিমিনেট করতে পারতেছি, কিন্তু সবগুলো পারতেছি না। ওই যে আমাদের উপরে আছে কোর্ট, ওনারা আবার আদেশ নির্দেশ দিতেছেন। তারপরে একটা আপনারা পর্যায়ে নিয়ে যাচ্ছেন সেই হ্যাঁ, আমরা মনে করি যে এই 30শে মার্চের মধ্যে একটা পর্যায়ে আনবো, তারপরে আর হয়তো 2-1 মাস লাগবে, আমরা ফাইনাল স্টেজে আনি ফেলবো আর কি। আমরা সেই শুভকামনাটা করি। আপনি আজকে কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে মুক্তিযোদ্ধা হিসেবে যারা দাবি করছেন তেমন নয়, বাট হচ্ছে আপনারা যারা মাঠের মুক্তিযোদ্ধা, সরাসরি মুক্তিযোদ্ধা, কিন্তু এক পক্ষ আছেন যারা ধরেন গ্রামের মানুষ, যারা আপনাদেরকে রান্না করে খাইয়েছে, আপনাদেরকে আশ্রয় দিয়েছে, যে মানুষগুলো, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে। কারণ তাদেরকে তো কৃতজ্ঞতা জানাইতেই হবে, কিন্তু ওই বিপদ আছে ওইখানেই। এখন নাও দিয়ে পার করে দিছে, আমাদের রান্না করে খাওয়াইছে, পরের দিন পাক বাহিনী আসনি, জ্বালায় দিছে বাড়িটা। পাক বাহিনী এসে গ্রাম ঘেরাও করে গুলি করে মারি দিছে। যে তাহলে আমরা কেন মুক্তিযোদ্ধা হব না, আমরা কেন শহীদ হব না? তো শহীদের বেলাও আমরা একটা ক্লাসিফিকেশন করে ফেলছি আর কি, যে মুক্তিযোদ্ধা হয়েছে, সম্মুখ যুদ্ধে গেছে, সে হলো শহীদ মুক্তিযোদ্ধা। আর গণশহীদ যারা ওই পাক বাহিনী ধরছে, শেল পড়ছে, মারা গেছে, এই গ্রামকে গ্রাম তারা ছাপ করে দিছে, জ্বালি দিছে, এদেরও গণশহীদের আমরা চেষ্টা করতেছি যে এদেরও গণশহীদের আওতায় আনা যায় কিনা। কিন্তু এই একটি জায়গায় আমরা বিপদে পড়ে গেছি, যে এখন ৭২,০০০ লোককে আমরা, আমাদের কাছে ডকুমেন্ট আছে, সেইখানে 2,05,000 হয়েছে, আমরা সরাইতে পারতেছি না। এখন এই জায়গায় তো 7.5 কোটি লোককে বানাইতে হবে আমাদের। এটা হচ্ছে মানে আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য আসলে, যে তাদের কন্ট্রিবিউশন তো আছেই, এটা তো আর অস্বীকার করার কোনো কারণ নেই। বললাম আমার গ্রামে 9 মাস, তারা 7 মাস মুখোমুখি ছিল, এবং আমার জানা মতে প্রায় 50-55 জন বীরঙ্গনা আছে। আমি তাদের রিকোয়েস্ট করি বলে এইসব বীরঙ্গনা মানে যে কলে না, এই বয়সে আর এইসব দুর্নাম আমরা নেব না। বীরঙ্গনা যে একটা যুদ্ধের খেতাব, এইটা কিন্তু তারা বুঝতে রাজি নয়। কাজে এইরকমও আছে আর কি, যে মানুষ যে নাই দেশে তা না, সৎ মনোভাবাপন্ন লোক যে নাই তাও না। এবং আমরা একটা ঐতিহাসিক বিজয় আমরা করেছি, যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করছি, এবং সেটা অপকটেই স্বীকার করতে হবে, বঙ্গবন্ধুর ডাকে হবে। এবং আমি বিশ্বাস করি এখনও যে জাতি বিনা ট্রেনিংয়ে 9 মাসে দেশ স্বাধীন করতে পারে, তো সেই জাতি আজকে যে আমরা মধ্যমায়ের দেশে গেছি, আগামীতে উন্নত দেশে যাব, এই একটাই স্পিরিটেই আমাদের কাজ করবে। খালি যদি আমরা এইসব বৈষম্যগুলো দূর করি, এই অন্যায় অবিচারগুলো দূর করি, এবং এই যে সম্পদের সুষম বণ্টন আমরা ঠিক করে ফেলতে পারি, এবং সমাজ থেকে আমাদের দুর্নীতিটা বন্ধ করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনি যে স্পিরিটের কথা বললেন, সেই স্পিরিট নিয়ে বাংলাদেশ এগিয়ে যাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের বিশেষ এই মাসে একজন বিশেষ ব্যক্তিত্ব হিসেবে
আমরা আবারও আপনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, যারা আত্মত্যাগ করেছিলেন। শ্রদ্ধা জানাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী যে আয়োজন সেটি দেখার আমন্ত্রণ রইল।